গল্প প্রেমোত্তাপ। মম সাহা। গল্পের ৯তম অংশ। রাতের রাস্তা বিদায় হওয়া শীতের কিঞ্চিত ঘন কুয়াশা আঁকড়ে ধরে কেমন শুনশান হয়ে আছে। ব্যস্ত শহরের বুক এখন একাকিত্ব জাপটে ধরে হাপিত্যেশ করছে। সেই একা শহরের সঙ্গী হলো কিছু সোডিয়ামের আলো, যারা অক্লান্ত পায়ে দাঁড়িয়ে থাকে নির্নিমেষ। সেই শুনশান রাস্তায় খুব দ্রুত পদচারণ করছে বনফুল। তার পেছনেই তাল মিলিয়ে হাঁটছে চিত্রা। সাবধানী পায়ে মেয়েটাকে লক্ষ্য রাখছে। বারবার মন কু ডাকছে। কোন কারণে বনফুল এত রাতে বেরিয়েছে তা খুঁজে পেল না চিত্রা। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এগিয়ে গেল তারা। এলাকা ছেড়ে অনেকটা দূর। ঠান্ডায় চিত্রার গা কেঁপে উঠছ বারংবার। ভেঙে যাওয়া হাতটাও ব্যথা করছে অতিরিক্ত নড়াচড়ায়। গলা থেকে শুরু করে কান অবধি তীক্ষ্ণ এক ব্যথা ছড়িয়ে যাচ্ছে। হয়তো অতিরিক্ত ঠান্ডায় টনসিল বেড়ে যাচ্ছে। কিছুটা অসাবধান হতেই সে পথ হারিয়ে ফেলল। কোন রাস্তায় বনফুল গিয়েছে ঠিক বুঝে উঠতে পারল না। সামনে ৩টি বড় রাস্তা ও একটি ছোট গলি গিয়েছে। বনফুল ঠিক কোন রাস্তায় চলে গেল মুহূর্তের মাঝে চিত্রা ধরতে পারল না। সেকেন্ড খানিক অবচেতন হতেই এমন একটা কাজ হয়ে গেল। আফসোসে আফসোসে শিরুপশিরায় বিরক্ত ছড়িয়ে পড়ল। তবুও চিত্রা ব্যস্ত হল। ছুটে গিয়ে ভালো করে প্রতিটা রাস্তা দেখল কিন্তু কোথাও বনফুলের টিকিটুকু খুঁজে পেল না। একটা ভোঁতা রাগ মাথা চাড়া দিয়ে উঠল। পথের ছোট পাথরের টুকরোতে সশব্দে এক লাথিও মারল। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ল পথের কোণায়। ঠিক কতক্ষণ বসে রইল সেটা সঠিক ঠাহর করতে পারল না সে। তবে পা ঝিম মেরে আসতেই উঠে দাঁড়াল। রাত তখন প্রায় নিঃশেষের দিকে। ভোর হতে চলল। মনের মাঝে তীব্র ভয়, বনফুলের কিছু হয়ে যায়নি তো। সেই ভটুকু নিয়েই সে বাড়ির পথে রওনা হল। খুব বেশি বোকামি করে ফেলেছে সে। বনফুলের পেছনে পেছনে না এসে তাদের বাড়ির লোকদের আগে খবর দেওয়া উচিত ছিল। মেয়েটার যদি কোনো বিপদ হয়। আরও অক্লান ভাবনায় চিত্রার চিত্ত চঞ্চল হয়ে উঠল। সে দ্রুতই ছুট লাগালো বাড়ির দিকে। রাতের আকাশ তখন কুচকুচে আধার কাটিয়ে উঠতে শুরু করল। যেমন করে একটি জীবন ভয়ঙ্কর দুঃখ কাটিয়ে উঠে, ঠিক তেমন করে। ঘুটঘুটে অন্ধকার ভাবটি আর আকাশে নেই। হিমেল বাতাসের তীব্রতাও কিছুটা বেড়েছে। বাড়ির সামনে এসেই চিত্রা থমকে গেল। বাহার ভাইদের বাড়ি থেকে কিছু ভাঙার শব্দ ভেসে আসছে। পাওয়া যাচ্ছে বনফুলের মিহি চেঁচামেচির শব্দ। থমকে গেল চিত্রা। যে মেয়েটার আশায় সে পথের ধারে বসে রইল সে মেয়েটা বাড়িতেই। এটা কিভাবে সম্ভব? নিজের প্রশ্নের কোনো সঠিক উত্তর পেল না সে। দিকভ্রান্ত হয়ে বাহার ভাইদের দরজার কাছে এসেই থেমে গেল সে। সংশয়ে আর দরজায় টোকা দেওয়া হলো না। অজানা প্রশ্নগুলো অজানা রেখেই চিত্রা থেমে গেল। সামলে নিল নিজেকে। এমন সময় কারো বাড়ির ব্যক্তি ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। তবুও সে কাল একবার বাহার ভাই ও আন্টিকে সব জানাবে। সকাল হতেই সৌদাগর বাড়িতে তুমুল হইচই। টেবিলে বসে একমনে পড়ছিল ওহি। অবশেষে সেই হৈহল্লাতে অতিষ্ঠ হয়ে সে উঠে গেল বাহিরে। ড্রয়িং রুম জুড়ে দাঁড়িয়ে আছে বাড়ির প্রতিটি সদস্য। অবনী বেগমের গালে চড়ের চিহ্ন। চেরি রুমের এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। ভয়ে জুবুথুবু বাচ্চাটি। ওহি অবাক হল। যদিও আগে বাড়ির কোনো চিৎকার চেঁচামেচিতে তাকে পাওয়া যেত না কিন্তু আজ সেই প্রচলিত প্রথা মিথ্যে করে দিয়ে সে কথা বলে উঠল তাজ্জব কণ্ঠে বলল। কি করছেন? আমজাদ সৌদাগর মেয়ের পানে চাইলেন। রুক্ষ চোখ জোড়া তার শিথিল হয়ে এলো প্রায়। একবার অবনী বেগম আরেকবার অহির পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বিক্ষিপ্ত কণ্ঠে বললেন, কিছু না। তুমি ঘরে যাও। কিছু না হলে নিশ্চয় এত চেঁচামেচি হতো না। তাই বলুন কি করছেন? আপনি বাড়ি ভর্তি মানুষদের সামনে উনার গায়ে হাত তুলছেন? যেখানে আপনার 6 বর্ষীয়া মেয়েটিও অবস্থানরত আছে। আপনি এমন বিবেকহীন হয়ে গেলেন কিভাবে? মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন আমজাদ সৌদাগর। থতমত খেল অবনী বেগম সহ উপস্থিত সকলে।
অবশেষে আমজাদ সৌদাগর রাশভারী কণ্ঠে বললেন, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতেই হবে। আপনিও তো অনেক কিছু প্রাপ্য, কেউ তো সেটা আপনাকে দেয়নি। ওহি, চিৎকার করবেন না। আপনার চিৎকারে আমি ভয় পাই না, সেটা নিশ্চয় জানেন। আফজাল সৌদাগর এই অস্বস্তিকর পরিস্থিতিকে স্বাভাবিক করতে ডেকে উঠলেন। ভাইকে ধমক দিয়ে বললেন, আমজাদ, চিৎকার করিস না। মেয়েটা তো তোদের এসবের জন্যই এত পাথর হয়ে গেছে। ভাইজান, আপনি বলে দেন ওদের, অহিকে ওরা নিতে চাচ্ছে আর ওহি ওদের সাথেই যাবে। আর কোনো কথা হবে না। আর কেউ একটা কথা বললে তার দুর্গতি আছে। শেষের কথাটা আমজাদ সৌদাগর তার স্ত্রীর দিকে তাকিয়েই বলল। আজ চুপ নেই অবনী বেগমও। সেও তীক্ষ্ণ স্বরে জবাব দিল, তুমি কি দুর্গতি দেখাবে আমিও দেখব। কিন্তু আমার মেয়েকে আমি কারো কাছেই দিব না। ও আমার সন্তান। ওর ভালোমন্দের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। তুমি বললেও আমি সিদ্ধান্ত নিব, না বললেও আমি নিব। অবনী বেগমের এই রণমূর্তি অচেনা সকলের। আমজাদ সৌদাগরও হতবিহ্বল হল। তবে প্রশান্তির হাসি অহির ঠোঁটের কোণে। বেশ শান্ত স্বরে অবনী বেগমের উদ্দেশ্যে সে বলল, আপনার এই দিনটি দেখার জন্যই আমি এত কাল অপেক্ষা করেছিলাম। যদি আরো আগ থেকে নিজের সংসারে হালটা শক্ত হাতে ধরতেন তাহলে আপনার জীবন আরো সুন্দর কাটত। ওহি নিজের কথা শেষ করেই আবার নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমের আলোচনাও স্থগিত হলো সেখানে। সাভারের মোড় ঘেঁষে যাওয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে চিত্রা। আজ সে কলেজে গিয়েছিল অ্যাডমিট কার্ড আনতে। উত্তপ্ত রোদে বাজে অবস্থা মেয়েটির। ঘামে ভিজে চুপচুপে তার শরীর। অসহ্য রকমের বিরক্ত নিয়ে নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে সে, অথচ আশেপাশে দেখা নেই রিকশার। মাথায় উত্তপ্ত রোদ্দুর নিয়ে যখন তার নাজেহাল অবস্থা, সেই মুহূর্তে চোখে পড়ল অপ্রত্যাশিত একটি দৃশ্য। পরিচিত দুটি মুখ রিকশায় বসে তার সামনে দিয়ে ছুটে যাচ্ছে। চিত্রার মনে হলো যেন কেউ তার হৃদয়ের একটি অংশ টেনে হিচড়ে ছিঁড়ে ফেলছে। আর যাই হোক, বাহার ভাইকে সে এই অপরিচিত মেয়েটার সাথে সহ্য করতে পারে না। অথচ সেই দৃশ্যই তাকে দেখতে হয়। বেখেয়ালি বাহার ভাই কেমন করে যেন ওই মেয়েটার খেয়াল হয়ে উঠেছে। ভবঘুরে বাহার ভাই কেমন যেন মেয়েটার মাঝে নির্দিষ্ট একটি গন্তব্য স্থাপন করে ফেলেছে, যা চিত্রাকে ভালো থাকতে দেয় না। অসহ্য রকমের এক বুক ব্যথা চিত্রা হাপিত্যেশ করে ওঠে। মনে হয় তার সবকিছু ধ্বংস করে দিতে। অসহায় দৃষ্টিতে তার হাতের শপিং ব্যাগটির দিকে তাকায় সে। এই তো কিছুক্ষণ আগেও একটি পাঞ্জাবি পছন্দ হওয়াতে বাহার ভাইয়ের জন্য সেটা কিনে ফেলেছে। কখনো লোকটিকে পাঞ্জাবিতে সে দেখেনি, তাই তো একটু দেখতে পাওয়ার কি তৃষ্ণা। অথচ এমন একটি দৃশ্য দেখল যা চিত্রার সকল মুগ্ধতা মুহূর্তেই নষ্ট করে দিল। অতি দুঃখে পাঞ্জাবিটি পথের ধারে ছুঁড়ে মারল। অতিরিক্ত ভালোবাসা যেন এভাবে অবহেলায় থিতিয়ে আসে। আকাশের বুকে তখন বিষণ্ণ সন্ধ্যার আগমন। চারপাশে পাখিরা উড়ে যাচ্ছে নীড়ে। ক্লান্ত কৃষাণ ফিরে যাচ্ছে তার গৃহে। ব্যস্ততারও হয়েছে ছুটি। রিকশার সিটে বসা কপোতকপতিরা ফিরে যাচ্ছে যার যার গন্তব্যে। এ যেন এক বিচ্ছেদের সন্ধ্যা। বিল্ডিংয়ে, এলাকায় বিদ্যুৎ নেই দেখে প্রায় সকলেই রাস্তায় বেরিয়েছে। আবাসিক এলাকা দেখে এখানে তেমন কোন যানবাহনের চলাচল নেই। কেবল যাদের নিজস্ব গাড়ি আছে তাদের গাড়ি এলাকায় প্রবেশ করে। বিভিন্ন বাড়ির সামনেই খোলা জায়গা আছে। সেখানে কোথাও মহিলাদের আড্ডা চলছে, কোথাও বা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তর্কাতর্কি করছে পুরুষ সমাজ। টিনেজার মেয়েগুলো কোথাও রং মিশিয়ে একসাথে বসে খোশগল্পে মেতে উঠেছে, কোথাও বা অনেকে ভার্চুয়াল জগতে ডুব মেরেছে। ছেলেগুলো পথে হাঁটছে, কখনো বা বিভিন্ন খেলায় মত্ত হচ্ছে। চারপাশে আড্ডার শোরগোল। এই যেন এক অনন্য পরিবেশ, এক সুখের আবহাওয়া। এক মুঠো রাত যেন আধারের খামে আনন্দ নিয়ে এসেছে। সৌদাগর বাড়িতে আড্ডার জন্য এসেছেন মৃন্ময়দের বাড়ির সকলে। শাহাদাতের নতুন বউ, মৃন্ময়ও এসেছে। বাড়ির সামনে খালি দিকটায় বিশাল আড্ডার ব্যবস্থা করা হয়েছে।
হইচই চারপাশ জুড়ে। কখনো বা দারুণ কথায় সকলে হেসে লুটোপুটি খাচ্ছে, কখনো বা ভাবুক সুরে অন্যের ব্যাপার নিয়ে আলোচনা করছে। ওহি আর চেরি সেখানে বসেই নিজেদের মনমতন গল্পসল্প করছে। তার কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে চাঁদনি। দৃষ্টি তার আকাশে নিবন্ধ। বেশ অনেকক্ষণ একটানা তার দাঁড়িয়ে থাকা। চাঁদনি চোখ বন্ধর্ত অবস্থায় অনুভব করল তার পাশে এসে কেউ দাঁড়িয়েছে, খুব নীরবে, নিভৃতে। চাঁদনি নিষ্প্রাণ হাসল, ক্ষীণ স্বরে বলল, কেমন আছো মৃন্ম? আজকাল বাড়ির পাশে আরশি নগর গানটা যে গাও না, পড়শিকে বুঝি আজকাল মনে পড়ে না? মৃন্ম চমকালো, ভীষণ অবাক হল। বিস্মিত কণ্ঠে শুধালো, ইন্দুবালা, আপনি আমার সাথে কথা বলছেন নিজে? মৃন্ময়ের চোখে মুখে আনন্দ ছড়িয়ে গেল স্রোতের বেগে। এই আনন্দ যেন বহু আকাঙ্ক্ষিত কিন্তু অপ্রত্যাশিত। কথা বলা উচিত নয় বুঝি? সরি, ইন্দুবালা। আমি আপনার এত বড় ক্ষতির কারণ হতে চাইনি। সরি বলো না, মৃন্ম। আমার তোমার উপর আর কোনো রাগ নেই। এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা না চাইতেও করে ফেলি বা প্রাকৃতিক ভাবে হয়ে যায়। এতে কারো দোষ থাকে না। তাহলে মুখ ফিরিয়ে রেখেছিলেন যে? নিজেকে সময় দিয়েছিলাম। মুখ ফিরিয়ে রাখিনি। তোমার চোখে এইসব যতটা হালকা এবং রঙিন, আমার চোখে এটাই ততটা কঠিন এবং ফ্যাকাশে। তোমার চোখের প্রিয়, ফ্যান্টাসি। অথচ আমি আটপৌরে। নিজের পছন্দ, ভালোলাগাকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলো না, মৃন্ম। মৃন্ম চুপ করে রইল। তার সামনের নারীটির দিকে আজও তার মুগ্ধ দৃষ্টি নিবন্ধ। অথচ মানুষটার জীবনে বড় ক্ষতির কারণও সে। সকলে যখন আড্ডায় মশগুল, তখন খুব লুকিয়ে বাড়ির গেইটের বাহিরে এসে দাঁড়িয়েছে চিত্রা। এত মানুষের মাঝে নিজেকে কেমন যেন লাগছিল। অস্বস্তিতে চারপাশ ভরে উঠেছিল। তাই শান্তির খুঁজেই বাহিরে আসা। চিত্রার চোখ অনির্দিষ্ট পথের বাঁকে আটকে। আধারের মাঝেও তার মেয়েলি সুন্দর নারী সত্তাটি জ্বলজ্বল করে উঠছে। মোহভরা দুটি চোখে যেন কত আহাজারির নামতা গুনতে ব্যস্ত। রংচটা বাড়িটির দিকে হুট করে তাকাতেই দেখল বাহার বাড়িটি দেখে বেরিয়ে আসছে। হাতে সিগারেটের ছোট্ট জ্বলজ্বল আলো নিখুঁত দেখা যাচ্ছে। বাহারকে দেখতেই দুপুরের দৃশ্য মনে পড়ে গেল তার। মুহূর্তেই মুখ ফিরিয়ে নিল সে। মনস্থির করল বাড়ির ভেতর যাওয়ার। তার আগেই বাহারের ডাক ভেসে এলো। আজকাল নিয়ম বদলেছে নাকি, রঙ্গনা? ছুতে চাওয়া মানুষটাকে ফিরে দেখারও প্রয়োজন বোধ করছো না যে, মেয়ে? চিত্রা সরু চোখে তাকালো। নয়নে নয়ন মিলল প্রেমতৃষ্ণার অঘোষিত দম্পতির। রঙ্গনার চোখে অভিযোগের মৌন ভাষাদের বুঝে নিল যেন প্রেমিক। হাসল তাই কিঞ্চিত। অভিযোগের ভাষারা এত তীক্ষ্ণ কেন? তবে কি অপরাধটি ভয়ঙ্কর করে ফেলেছি নাকি? না, বাহার ভাই। কোনো অভিযোগ তো নেই। সদ্য উকি দেওয়া অংশুমালির মিষ্টি আলো চুম্বন খেয়ে যায় গোলগাল চিত্রার মুখাবয়বে। তা দেখে শক্ত প্রেমিকের বুকেও উঠে ঝড়। সে তাকিয়ে থাকে নির্নিমেষ। এই দৃষ্টি লজ্জায় ফেলে পুতুলের ন্যায় প্রেমিকাকে। সে মিনমিন করে বলে, তাকিয়ে আছেন কেন? এত জ্বালাচ্ছ বলে। এত জ্বালিও না আমায়। পড়ে যাচ্ছি তো, মেয়ে। চিত্রা অবাক হলো, কোথায় জ্বালাচ্ছি? এই যে জ্যোৎস্না এসে আলিঙ্গন করছে তোমায়। রূপে ঢালছে মুগ্ধতা। আমি কি তা দেখে নিজেকে বেখেয়ালি রাখতে পারি, মেয়ে? আমারও তো লোভ হয়, মিঠে আলিঙ্গনের। তবে কি আর করার? জ্যোৎস্নার মতন যে আমার সাধ্য নেই। অত মূল্যবান শরীরটাকে কি এই দেহ ছুঁতে পারবে বলো? কখনো না। চাঁদকে ছোঁয়ার সাধ্য যে আমার নেই, রঙ্গনা। তাই দূর হতেই তোমায় দেখে যাই। যেদিন বেকারত্বের আকাশে সাফল্যের চন্দ্র মুখ তুলে চাইবে, সেদিন জোছনা হয়ে আমি ঝরব। ততদিন অবধি দূর আকাশের চাঁদ আমার হয়ে থাকবে তো, মেয়ে? চিত্রা জবাব দেওয়ার আগেই বাহার হাঁটা শুরু করল, কণ্ঠে তার নিপুণ গান। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে। জ্বালা, কি দিয়া নিভাই? ওহি বিশাল প্রাচীর ঘেরা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার কাঁধে শুয়ে আছে ছোট্ট হুমু।
হুট করে রাস্তায় দেখা হয়ে গিয়েছিল বাচ্চাটার সাথে, এখন সে আর অহিকে ছাড়বে না। অবশেষে না পেরে বাধ্য হয়েই বাড়িতে আসতে হলো অহিকে। সুন্দর দোতলা বাড়িটির সামনের জায়গাটিতে বাগান করা। সেখানে ফুটে আছে রংবেরঙের ফুল। বাগানের ভেতর বসার জন্য একটি সুন্দর জায়গাও আছে। বাগানটির মাঝখানে ছোট্ট জলাশয় টাইপ কিছু আছে যা খুব সুন্দর এবং আকর্ষণীয়। অহির চোখ ছানাবড়া। হ্যাঁ, ওদেরও নিজস্ব বাড়ি এবং বাগান আছে ঠিক, কিন্তু এত শৌখিনভাবে কোনো কিছুই গোছানো নেই। বাড়িটি দেখলেই বোঝা যায় কোনো একজন মানুষ অনেক শখ করেই বাড়িটি বানিয়েছেন। অহির ভাবনার মাঝেই নৌশাদ ডাকল, বাড়ির ভেতরে যাবেন না? বাহির থেকেই দাঁড়িয়ে দেখবেন? অহির ধ্যান ভাঙে, তবে মন টানে না আর ভেতরে যেতে। তন্মধ্যেই খেয়াল করে ছোট হুমু গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। অহি যেন হাফ ছেড়ে বাঁচল। হুমুকে দেখিয়ে বলল, যার বায়নায় এসেছি সে তো ঘুমিয়ে পড়েছে, এবার না গেলেও চলবে। তাই বলে বাহির থেকে চলে যাবেন নাকি? নওশাদের প্রশ্নে অহি গাইগুই করল। সে বরাবরই কম মিশুকে। হুট করে কারো বাড়িতে চলে যাওয়া তার কাছে বড় অশোভনীয় লাগল। আর তাছাড়া বাড়ির ভেতর কে আছে সেটাও সে জানে না। কে তাকে কোন নজরে দেখবে, তাদের সাথে কিভাবে কথা বলবে, কি বলবে সেটাও ভাববার বিষয়। অথচ এ জায়গায় চিত্রা হলে মহা আনন্দে চলে যেত। মেয়েটা বড় মিশুকে কিনা এক মুহূর্তে মানুষের সাথে মিশে যেতে পারে। কিন্তু অহির যে বড়ে সংকোচ হয়। তাই এত শত অস্বস্তি নিয়ে অবশেষে সে মনস্থির করল যাবে না। যেই ভাবনা সেই কাজ। হুমুকে আলগোছে নওশাদের কোলে দিতে দিতে বলল, আজ নয়, আরেক দিন যাব। আজ একটু তাড়া আছে। এটা কখনো সম্ভব না। আপনি আমার বাড়ির সামনে থেকে চলে যাবেন আর আমি কিছু বলবো না ভেবেছেন? চলুন এখনই, না হয় হুমু কাঁদবে। নওশাদের বোকা বোকা একরোখা উত্তরে অহি বিরক্ত হলো না, বরং হাসল। যার জন্য যেতাম সে তো ঘুমেই। তাহলে কিভাবে কাঁদবে সে? অহির ভাবলেশীন উত্তরে ভ্যাবাচেকা খেল নৌশাদ। তবে সে দমে যাওয়ার পাত্র নয়। তাই অহিকে বিব্রত করতে দুষ্টুমির স্বরে বলল, হুমু না কাঁদলে হুমুর বাপ কাঁদবে। তাও আপনাকে যেতে হবে। তাহলে বরং হুমুর বাপ একটু কাঁদুক, এরপর ভেবে দেখব যাওয়া যায় কিনা। কাঁদব সেদিন, যেদিন একবারের জন্য আনব। খুশিতে কাঁদব। আজ তো মিনিট খানেক থাকবেন। কান্নাটা আজ লস প্রজেক্ট হবে। নওশাদের কণ্ঠে দুষ্টুমির ছোঁয়া এবং ঠোঁটে কুটিল হাসি। ইশারা বুঝতে ভুল হয় না অহির। তাই তো সে প্রায় খিলখিল করে হেসে ওঠে। নওশাদের থেকে এক ধাপ উপরে গিয়ে বলে, তাহলে ঠিক আছে, কান্নাটা সেদিনের জন্যই বরাদ্দ থাক যেদিন এটা লাভ প্রজেক্ট হবে। আজ তবে আসি। কথা থামিয়েই বিদায় নিল অহি। নৌশাদ চেয়েও জোর করতে পারল না। অতটুকু অবধি অধিকার তার বোধ হয় এখনো হয়ে ওঠেনি। যখন হবে, তখন দরকার হয় বেঁধে রেখে দিবে। সবচেয়ে বেশি বেতনের টিউশনিটাও আজ হাতছাড়া হয়েছে বাহারের। ছাত্রীর বিরক্তিকর কর্মকাণ্ডেই টিউশনিটা ছাড়তে বাধ্য হয়েছে সে। অল্প বয়সী মেয়েদের আবেগ থাকে গুরুতর। এবং সেই আবেগের সমুদ্রে পড়ে তারা আর কিছু দেখতে চায় না, বুঝতে পারে না। বাহারের ছাত্রী টিনাও সেই শ্রেণীর একজন মানুষ। অতিরিক্ত আবেগে সে অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ না হলে কি আজ বাহারকে চিঠি দিতে পারত? এমনকি বাহার প্রত্যাখ্যান করাই তার পা ধরে বসেছিল। অবশ্য বেশ কয়েকদিন যাবতি বাহার এটা খেয়াল করেছিল কিন্তু পাত্তা দেয়নি। ভেবেছিল অল্পবয়সী আবেগকে বেশি গুরুত্ব না দিলে তা আপনা আপনি থিতিয়ে আসবে। অথচ সে ভুল ছিল। বরং তার নীরবতাকে মেয়েটা সম্মতি ভেবে নিয়ে আরো ভয়ঙ্কর কাজ করার সাহস পেল। বাহারের চোখে মুখে ক্লান্তি আছড়ে পড়ছে। একে একে প্রায় দুটো টিউশনি হাতছাড়া করল। চিত্রাকে অবশ্য সে ইচ্ছে করেই আর পড়াতে যাচ্ছে না। মেয়েটা আজকাল তার কাছে পড়ছিলও না। বাহারের শাসনে তার যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, ভাবুক হাহুতাশ। কি করবে? বয়স অল্প।
নিজের পছন্দের মানুষটাকে এত কাছ থেকে দেখে আবেগ সামলাতে পারে না, অনুভূতি দমিয়ে রাখতে পারে না। এতে প্রকৃতপক্ষে মেয়েটারই তো ক্ষতি হচ্ছে। তাই এসব ভেবেই আর পড়াতে যায় না। এমন অনির্দিষ্ট হাজার খানেক চিন্তার বোঝা নিয়ে যখন রাস্তা দিয়ে একা হাঁটছিল বাহার, তখন অনুভব করল সে একা নয়। তার পাশে আরও একজন হাঁটছে। নিঃশব্দে, নীরবে, নিভৃতে। বাহার পাশ ফিরে তাকাতেই চিত্রার ঘর্মাক্ত মুখটি চোখে পড়ল। লাল হয়ে আছে মুখটি। বাহার ভ্রু কুঁচকাল। তুমি এখানে? আপনি যেখানে, আমি তো সেখানেই থাকব। চিত্রার হাসি হাসি বদনখানি সরু চোখে একবার পরখ করে নিল বাহার ভাই। ধমক দিতে গিয়েও থেমে গেল সে। গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোমার এখন বাড়িতে থাকার কথা। কিছুদিন পর তোমার পরীক্ষা। সব ভুলে গেছ? বাড়িতে কিভাবে থাকব? আপনি বাহিরে থাকলে আমার যে বাড়িতে মন টিকে না। ফাজলামো করছ? না, ভালোবাসাবাসি করছি। আপনারে ভালোবাসলে এত শান্তি লাগে কেন? কারণ এখনো অশান্তি তোমার ভালোবাসার দুয়ারে এসে দাঁড়ায়নি। কখনো দাঁড়াবেও না। আপনি যেখানে আছেন, সেখানে কোনো খারাপই আসতে পারবে না। হাসালে রঙ্গনা। আগুনের সামনে দাঁড়িয়ে বলছো আগুনকে তুমি বিশ্বাস করো, সে তোমার শরীর জ্বালাবে না। অন্ধবিশ্বাস করো না, মেয়ে। যখন পুড়ে ছাই হয়ে যাবে তখন বুঝবে আগুনের জ্বালা কত। আগে থাকতে সামলে যাও। চিত্রা দাঁড়ালো। আর চোখে চাইল বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের দৃষ্টি তখনও গন্তব্যহীন। মিহিমন্দ বাতাস এসে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তাদের শরীর। চিত্রা সে বাতাসের তালে অন্যমনস্ক হল। কিছুটা ভাবুক হয়ে বলল, আমায় বিয়ে করবেন, বাহার ভাই? চিত্রার অসম্ভব রকমের আবদারে থেমে গেল এবার বাহার ভাইয়ের পা। তড়িৎ গতিতে সে চিত্রার দিকে চাইল। মেয়েটার চোখে যেন পৃথিবীসম মায়া। আবদারাল্লাদি, আদুরে সকল আধ্যাত্মিক অনুভূতি যেন মেয়েটার মুখমণ্ডলে এসে ঘাপটি মেরে বসেছে। অথচ সেই সকল মাও ঝেড়ে ফেলল বাহার। গাছাড়া ভাবে চিত্রার সকল অনুভূতিকে হাওয়ায় উড়িয়ে বলল, অদ্ভুত আবদার করো না, রঙ্গনা। চিত্রা দাঁড়িয়ে রইল ঠাই। একরোখা ভাবে বলল, বিয়ে না করলে যাব না। বাহার গা করল না তেমন। চিত্রা ঘাড়ত্তারামি করল। বাহারের হাত জড়িয়ে ধরল। মেঘমন্দ্র কণ্ঠে বলল, চলুন, বিয়ে করে ফেলি। আমাদের সকল সমস্যা দেখবেন মুহূর্তে শেষ হয়ে যাবে। চলুন। চিত্রার আবদারের কোনো থামাথামি নেই। বাহার বার কয়েক থামতে বললেও চিত্রা শুনল না বারণ। পথচারীদের কেমন সন্দিহান দৃষ্টি এসে চিত্রার চোখমুখ এবং শরীরেও ছড়িয়ে পড়েছে। চোখ এড়াল তা বাহারের। অবশেষে হুট করেই সে একটি অপ্রত্যাশিত কাজ করে বসল। কোমল চিত্রার আদুরে শরীরটা হালকা বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে দিল। আচমকা ধাক্কায় ছিটকে পড়ল মেয়েটা। ককিয়ে উঠল ব্যথায়। অথচ বাহার সেই ব্যথার আর্তনাদ শুনল না। এর আগেই সে প্রস্থান নিয়েছে। চিত্রার ব্যথাতুর দৃষ্টি বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। কেউ দেখল না সেই অশ্রু। কেউ দেখল না অষ্টাদশীর বুকের ব্যথা। সৌদাগর বাড়িতে চিন্তার আরেকটি রাত নেমেছে। বাড়ির মেয়েটি আজ আবার নিরুদ্দেশ। চারপাশে খোঁজ পড়েছে তার। এ নিয়ে আক্রোশে ফেটে পড়েছে চিত্রার দাদি মনোয়ারা বেগম। চিত্রার বাবাও বার কয়েক হুঙ্কার দিয়ে উঠেছে। চিন্তায় সকলের অবস্থা বেসামাল। এর মাঝেই সকলকে লুকিয়ে ওহি চেরিকে নিয়ে বেরিয়ে গেল। সাবধানী ভঙ্গিতে কিছুটা দৌড়িয়ে ছুটে গেল তারা বাহার ভাইদের বাড়িতে। বার কয়েক বেল বাজাতেই দরজা খুলল নোঙর নামের মেয়েটি। প্রথমে অহিকে দেখে কিছুটা ভ্রু কুঁচকালেও পরক্ষণেই চেরিকে দেখতেই তার কুঁচকানো ভ্রু সমান হয়ে এলো। চোখ মুখে কেমন ছড়িয়ে পড়ল বিরক্ত। কর্কশ কণ্ঠে তবে ফিসফিসিয়ে বলল, কি চাই? নোঙরের এমন কণ্ঠ পছন্দ হলো না অহির। তাছাড়া মেয়েটাকেও তার পছন্দ নয়। এই মেয়েটাই সেদিন চেরির সাথে খারাপ ব্যবহার করেছিল। তাছাড়া চিত্রাও মেয়েটাকে সহ্য করতে পারে না। আর অহির সিক্স সেন্স বলে, চিত্রা ও বনফুলের দূরত্বের ভয়ানক পরিণতির কারণ এই মেয়েটাই।
মেয়েটা ওদের সম্পর্কের তৃতীয় ব্যক্তি ছিল। আর সবসময় যে কোনো সম্পর্কেই তৃতীয় ব্যক্তিগুলো সূচ হয়ে ঢুকে এবং ফাল হয়ে বের হয়। হোক সেটা প্রেমের সম্পর্ক কিংবা বন্ধুত্বের। কি সমস্যা? দরজায় এসে সঙ্গের মতন দাঁড়িয়ে আছেন কেন? কি প্রয়োজন? মেয়েটার কথার ভঙ্গিতে ক্ষেপে উঠল ওহি। দাঁত কিরমির করে উত্তর দিল। কাকে সং বলছেন আপনি? জিহ্বা টেনে ছিঁড়ে দিব আপনার। অসভ্য মেয়ে। থাকছেন অন্যের বাড়িতে আবার ভাব করছেন যেন আপনি বাড়ির মালিক। অহির এমন আক্রোশ সহ্য হল না মেয়েটির। ওদের মুখের উপর দরজাটি বন্ধ করে দিল। মেয়েটির এহেন আচরণে ভ্যাবাচেকা খেয়ে গেল তারা। দুই বোন দুজনের মুখ চাওয়াচাওয়ি করল। চেরি অসহায় কণ্ঠে বলল, থাক, বুবু, চলে যাই আসো। ওরা ঢুকতে দিবে না আমাদের। বোনের অসহায় কণ্ঠে রাগ বাড়ল অহির। ইচ্ছে করল মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মারতে। যদিও সে জানে না মেয়েটা তার বয়সে বড় কিনা ছোট, কিন্তু তবুও তার এই অন্যায় কাজটি করার ইচ্ছে হলো। অবশেষে না পেরে দুজনই বাড়ির দিকে পা বাড়াতেই বাহার ভাইদের সদর দরজাটা খুলে গেল শব্দ করেই। ভেসে এলো মেয়েলি কণ্ঠ। ছোট আপা, তুমি চলে যাচ্ছ কেন? আসো ভেতরে। আকস্মিক বনফুলের কণ্ঠটি কাঠফাটা রোদ্দুরে একবিন্দু বৃষ্টির ন্যায় লাগলো অহির। তার আক্রোশ মেটানোরও সুযোগ পেল যেন। তাই তো ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলল, কিভাবে ভেতরে যাব, বনফুল? তোমাদের বাড়িতে তো নতুন কর্ত্রী এসেছে। সে অনুমতি না দিলে কি আমরা অধমরা যেতে পারি? শেষের কথাটি ওহি নোঙরের দিকে অগ্নি দৃষ্টি ফেলেই বলল, তাই নাকি? শুক্কুর অষ্টদিন হলো বাড়িতে এসেছে সে, তাও মেহমান হয়ে। সে ঠিক করবে কে বাড়িতে আসবে, কে আসবে না। হাসালে, ছোট আপা। মেহমান আর যাই হোক কর্ত্রী হতে পারবে না। আর যারা অনির্দিষ্টকালের জন্য আসে, তারা বেশিদিন মেহমানও থাকে না। তারা তখন, যাক বাদ দাও। ভেতরে আসো, আপা। নোঙর যেন অপমানে মূর্ছা গেল। নত যেন মাথাটি তার আরো নত হয়ে এলো। বনফুল তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। বনফুলের আচরণে অহির ভ্রু কুঞ্চিত হল। মেয়েটার আচরণে তো আজ কোনো উগ্রতা নেই। বরং চোখমুখ যেন কেমন অদ্ভুত লাগছে। চোখের নিচে কালো কালির প্রলেপ। কেমন যেন দেখতে লাগছে। এখন এতশত ভাবনার সময় নেই বলেই ওহি তেমন মাথা ঘামালো না। দ্রুতই বাসায় প্রবেশ করল। ব্যস্ত কণ্ঠে বলল, বনফুল, এখন এত কিছু বলার সময় নেই। বাহার ভাই কোথায় বলো তো? বনফুল উত্তর দেওয়ার আগেই বাহার সিঁড়ি বেয়ে নেমে আসে। চিন্তিত অহিকে দেখে প্রশ্ন ছুড়ে, কি হয়েছে? চিত্রাকে খুঁজে পাচ্ছি না, বাহার ভাই। আপনি কি একটু খুঁজতে যাবেন প্লিজ? অহির আবদারে থমকাল বাহার। তবে কিছু একটা ভেবে গাছাড়া ভাবে বলল, তোমাদের বাড়িতে কি লোকসংখ্যা কম পড়েছে খোঁজার জন্য? বাহারের উত্তরে তাজ্জব ওহি। এতক্ষণের উজ্জ্বল মুখটাতে নেমে এসেছে অন্ধকার। কিন্তু থেমে নেই বনফুল। চিন্তিত কণ্ঠে ভাইকে তাড়া দিল। ব্যস্ত হয়ে বেরিয়ে গেল নিজেই। বাহার হতাশার শ্বাস ফেলে সেই পথে হাঁটা ধরল যে পথে মেয়েটাকে ফেলে এসেছিল। বিড়বিড় করে বলল, রঙ্গনা, জোর করে যন্ত্রণা বেছে নিচ্ছ। চির বেদনা হয়ে থেকে যাবে তোমার প্রেম। ঝড় হচ্ছে অবিশ্রান্ত। অক্লান্ত বর্ষণ ধারায় ভিজছে পিচঢালা কংক্রিটের রাস্তাখানি। তার সাথে ভিজছে নিশ্চুপ, নীরবে দাঁড়িয়ে থাকা শত যুগের হলুদ বাল্বগুলো। যার আলোয় ভেজা রাস্তাটিকে মনে হচ্ছে কুড়ির কৃষ্ণকলি। যৌবন যার দেহে টইটম্বুর। বৃষ্টির এই মধ্যরাত একা। এই ব্যস্ত রাস্তায় রাত বাড়তেই ঝুপ করে নেমে আসে একাকিত্ব। সেই একাকিত্বকেই সঙ্গী করে ভিজছে এক অভিমানী রঙ্গনা। প্রেমিকের বুকে যত্নে থাকা অবাধ্য ক্যাকটাস ফুল। কম্পনরত হৃৎপিণ্ডটুকু নিয়েই এই একা রাস্তায় ছুটে এসেছে বাহার ভাই। অষ্টাদশীর শখের প্রেমিক পুরুষ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো বৃষ্টির ছোঁয়ায় অবাধ্য হয়ে লেপ্টে আছে কপালে। খুব শান্ত, নিবিড় ভাবে। নীল রাঙা টি-শার্টটাও বৃষ্টির কল্যাণে ভিজে একাকার।
শ্যামলা পুরুষটির ছিমছাম শরীরে বৃষ্টিকে মনে হলো শৌখিন প্রেমিকা। যে প্রেমিকা, প্রেমিকের দেহ বেশ প্রেম নিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। চিত্রাকে এই ফুটপাতের এক কোনায় গুটিসুটি মেরে বসে থাকতে দেখে বাহারের হৃৎপিণ্ড শান্ত হলো, কিন্তু কণ্ঠ হলো রুষ্ট। সে প্রায় বাজখাই গলায় চেঁচালো, এখানেই থাকবে সারারাত? হঠাৎ রাশভারী পুরুষ কণ্ঠে চিত্রার গুরুগম্ভীর ধ্যানে ভাটা পড়ল। সে ঘোলা ঘোলা দৃষ্টিতে সামনে চাইল। একটানা বৃষ্টিতে ভেজায় চোখ জ্বালা করছে তার। জ্বর আসবে কি ঠিক ঠাহর করতে পারল না সে। তবে প্রেমিকের রুষ্ট চোখ জোড়া সে ঠাহর করতে পারল। তাই কিছুক্ষণ মৌন থেকে জবাব দিল, আপনাকে আসতে বলেছে কে? আর কে বলবে? তোমার পরিবারের মানুষ ছাড়া? তারা তো ভাবেই আমি আজাইরা। আমার কোনো কাজকর্ম নেই। তাদের মেয়ের মতিভ্রম হবে, আর আমি আমার সকল কর্ম ফেলে সেই মতিভ্রমের পিছে বলদের মতন ঘুরব। আছি তো আমি, বিনে পয়সার বলদ। কথা থামল বাহার ভাইয়ের, আর ক্ষতবিক্ষত হল চিত্রার অন্তর। সে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মানুষটার দিকে। মনে মনে অভিমানও করল, মানুষটা তাহলে তার কথা ভেবে এখানে আসেনি। তাকে আসতে নিশ্চয় জোর করা হয়েছিল, তাই এসেছে। সেজন্যই কি এত রেগে গিয়েছে? হয়তো। ভেতরে ভেতরে কথাগুলো ভেবেই তপ্ত শ্বাস ফেলল চিত্রা। তার এই ছোট্ট জীবনে সবচেয়ে বড় আফসোস হলো মানুষটা তাকে ভালোবাসে না। আর এই আফসোস সবচেয়ে যন্ত্রণার। বাহার ভাই তাকে ভালোবাসলে তার বোধ হয় আর দুঃখ থাকত না। চিত্রার অভিযোগের গোপন শ্বাস অগোচর হলো না প্রেমিকের। সেও এক দীর্ঘশ্বাস ফেলল। আসলে চিত্রার প্রতি তার রাগ না, একটা গোপন ভয় তৈরি হয়ে গিয়েছিল। যখন শুনল মেয়েটা এত রাতেও বাড়ি ফেরেনি, তখন অনাকাঙ্ক্ষিত ভয় তার মাথা দপ করে উঠেছিল। এই বুঝি মেয়েটা কিছু করে বসল। সেই ভয়টাই কণ্ঠে রাগ হয়ে বহিঃপ্রকাশ ঘটেছে। বাহার হতাশার শ্বাস ফেলল। বড় বড় পা ফেলে খুব নীরবে গিয়ে বসল চিত্রার পাশে। নিভৃতে তাকালো মেয়েটার মুখের দিকে। চোখগুলো কেমন লাল হয়ে গিয়েছে না মেয়েটার? অথচ সে হুঁশ কি তার আছে? না, নেই। মেয়েটা আজকাল কেমন জেদি হয়েছে। নিজের সকল সিদ্ধান্তে একরোখা মনোভাব প্রকাশ করছে। কিভাবে তাকে বুঝাবে যে দায়বদ্ধতার কাছে ভালোবাসাও বড় রঙহীন হয়ে যায় যে? অবুঝ মেয়েটা কি সেটা বুঝবে? বাহার নিবিড় দৃষ্টি পথের দিকে নিবন্ধ করল। এত জেদ করে কি লাভ হয়, রঙ্গনা? প্রেমিককে পাওয়া যায়। চিত্রার তৎক্ষণাৎ উত্তর। হাসল বাহার ভাই। প্রেমিককে পেলে কি হয়, রঙ্গনা? প্রেম সার্থক হয়। চিত্রার আবার দ্রুতগামী উত্তরে বাহার ভাই এক পলক চাইল তার পানে। বেরিয়ে এলো দীর্ঘশ্বাস, সাথে ছন্নছাড়া মানুষটির গোছানো কথা। প্রেমিককে পেলেই প্রেম সার্থক। কে বলেছে, মেয়ে? প্রেম সার্থক হয় নিঃস্বার্থ ভালোবাসায়। যেখানে চাওয়া পাওয়া থাকে সেখানেই স্বার্থ জড়িয়ে যায় যে। আর সম্পর্কে স্বার্থ চলে এলে সঠিকভাবে ভালোবাসাবাসী আর হয়ে ওঠে না। তখন মানুষ লেগে পড়ে স্বার্থ উদ্ধার করার কাজে। ভালোবাসা হলো খোলা আকাশ। যার দৈর্ঘ্য থাকবে না, প্রস্থ থাকবে না। যার পুরোটা জুড়েই থাকবে প্রশান্তি। হোক প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, ভালোবাসা হতে হয় অমলিন। যা কখনো, কোনো কিছুর বিনিময়ে হারাবে না। নৈকট্য পেলেই প্রেম থাকবে, দূরত্ব পেলে প্রেম হারাবে, এমন প্রেম যে খাঁটি নয়। নৈকট্য হোক কিংবা দূরত্ব, ভালোবাসার পরিমাণ যখন বদলাবে না, তখনই তো হবে প্রেম সার্থক। বুঝলে, রঙ্গনা? খাঁটি প্রেম দিয়ে কি হবে, বাহার ভাই? যদি চাঁদনি আপার মতন না পাওয়ার যন্ত্রণা নিয়ে বাঁচতে হয়? চিত্রার গলার স্বর কিছুটা কোমল। হুট করে এমন প্রশ্নে থতমত খেল বাহার ভাই। তড়িৎ গতিতে তাকালো চিত্রার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব। বাচকটা দিয়ে খুব গোপনে মুক্তোর মতো অশ্রুকণা ঝরে পড়ল। এটাও অগোচর হলো না বাহারের। সে খুব গোপনে তপ্ত এক শ্বাস ফেলল। চাঁদনির হয়তো না পাওয়ার যন্ত্রণা আছে, তবে সে এটা জেনে শান্তি পায় যে তার তরফ থেকে সে যথেষ্ট ছিল।
যখন আমরা নিঃস্বার্থ ভালোবাসি তখন আমরা নিজেরাই ভেতর ভেতর একটা শান্তি অনুভব করি। আমরা জানি, পুরো পৃথিবী মিথ্যে হতে পারে, তবে আমাদের ভালোবাসা একমাত্র সত্যি। আর এই শান্তিটা জীবনকে একটি অনন্য মাত্রায় নিয়ে যায়। রঙ্গনা। কেবল পেতেই হবেতে আটকে থাকলে তুমি সেই অনুভূতি অনুভব করতে পারবে না, মেয়ে। আপনি আমাকে যতই বুঝান বাহার ভাই, আমি পেতেই হবেতেই থেকে যাব। মেয়েটার একরোখা জেদ অটল রইল। বাহার ভ্রু কুঁচকালো খানিক। বিরক্ত হলো কিনা ঠিক বুঝা গেল না। তবে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। বাহারকে উঠে দাঁড়াতে দেখে তৎক্ষণাৎ তাকালো চিত্রা। আবারও অভিমান হানা দিল তার বুকে। বাহার ভাই কি আবারও অষ্টাদশীর অভিমান না বুঝেই মুখ ঘুরিয়ে চলে যাবে? বুকের ভেতর জবাববিহীন প্রশ্ন হামাগুড়ি দিতেই চিত্রা বলে উঠল, চলেই যেহেতু যাবেন, এসেছিলেন কেন? মেয়েটার প্রশ্নে গাছাড়া ভাবে হাসল বাহার। মাথার ঝাঁকড়া চুলগুলো ঝেড়ে নিল নিঃসংকোচে। অতঃপর একটু নিচু হয়ে চিত্রার ডান হাতের বাহু আঁকড়ে ধরল এবং হেঁচকা টেনে দাঁড় করিয়ে দিল আকস্মিক। মেয়েটাও থতমত খেল প্রায়। চিত্রার থতমত হওয়া চেহারার লাল চোখের পাতাগুলো খুব আলতো ছুঁয়ে অগোছালো বাহার ভাই বলল, থেকে যাওয়ার জন্যই তো এলাম। রেখে দাও। তোমার কথাই রইল, খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে। রঙ্গনার অবাধ্য বাহার ভাই তার হবে। এবার চলো বাড়ি। নিজের প্রতি তোমার এত অবহেলা আমার একদম পছন্দ নয়, মেয়ে। মনে রেখো, তুমি মানে কেবলই তুমি নও। তুমি মানে কখনো কখনো আমি। তাই তোমার যত্নের নামে তুমি একটু আমার যত্ন নিও। চিত্রা এই আকস্মিক প্রেম প্রস্তাবে হতবিহ্বল। অথচ বাহার বেপরোয়া, বেখেয়ালি কণ্ঠে গান ধরল, যদি তুমি ভালোবাসো, ভালো করে ভেবে এসো। খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পড়ে অকালেই যাবে ঝরে। গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেচে খাবো। কানের আশেপাশে রব। ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব। কারো এক রাত হব। এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। চলবে।